স্বাগত জানাচ্ছি চ্যানেল আই রাউন্ড টেবিলে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক পিএলসি। আর সাথে আছি আমি তুহিনুর সুলতানা। আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের পরিবহন ব্যবস্থার উন্নয়ন নিয়ে। আর এর জন্য আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন মোল্লা আমজাদ হোসেন, সম্পাদক এনার্জি অ্যান্ড পাওয়ার। আমাদের সাথে আছেন ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, এবং আমাদের সাথে আছেন কাজী জসিমুল ইসলাম বাপ্পি, ম্যানেজিং ডিরেক্টর বাগ ইকো মোটরস লিমিটেড। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই। জনাব আমজাদ হোসেন, আপনার কাছ থেকে। মোল্লা আমজাদ হোসেন, আপনি জানেন যে বাংলাদেশে অনেক সংস্কার হয়েছে। এর মধ্যে এই সংস্কারগুলোর মধ্যে যদি আমরা বলি স্মার্ট বাংলাদেশ গঠনে পরিবহন খাত আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং নাগরিক বান্ধব যে পরিবহন ব্যবস্থা সেটা করতে সরকার এবং জনগণ যৌথ ভূমিকাটা কি হতে পারে? পরিবহন খাত জনবান্ধব, মানে একটা দক্ষ বা স্মার্ট যাই বলেন, মানে দক্ষ পরিবহন খাতের জন্য দক্ষ এবং স্মার্ট রাজনীতিক ভাবনা দরকার। আর সংস্কারের কথা বললেন, মানে আমার আপত্তি আছে। সংস্কার কি হয়েছে? সংস্কারই হয়েছে মানে ব্যক্তিকে ভিক্টিমাইজড করার সংস্কার হয়েছে। এই সংস্কার অন্য ক্ষেত্রে কি হয়েছে জানি না, এনার্জি পরিবহন খাতে কোনো কিছুই হয়নি। আমার বিবেচনায় আমাদের পরিবহন খাতের মূল সমস্যা হচ্ছে সবসময় দেখা গেছে পরিবহন খাত যারা নেতৃত্ব দেন তারা সরকারের চেয়েও ক্ষমতাশালী, মানে রাজনৈতিক আনুকূল্যে পরিবহন খাত চলে। তাহলে মানে পরিবহন খাতের কথা যখন বলছেন, আমি গণপরিবহনের কথা বলছি। আপনি দেখুন তো যে মানে প্রতিবেশী ভারত সহ কোন দেশের সিটি ট্রান্সপোর্টেশন বা নগরের গণপরিবহন ব্যক্তি মালিকানায় চলে? হয়তো ব্যক্তি মালিকানার গাড়ি সরকারি মালিকানার পুলে যুক্ত হতে পারে, কিন্তু এটা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে সিটি কর্পোরেশন অথবা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। আপনি যদি জনবান্ধব পরিবহন খাতের কথা বলেন তাহলে অবশ্যই এই খাতকে পাবলিক সেক্টর নির্ভর হতে হবে। অবশ্যই প্রাইভেট সেক্টর এটা অংশীদার হতে পারে, কিন্তু পাবলিক সেক্টরের দক্ষ ব্যবস্থাপনায়। দ্বিতীয় কথা, আপনি 2026 সালে এসে যখন গণবান্ধব পরিবহনের কথা বলবেন তখন কিন্তু আপনাকে স্মার্ট পরিবহনের দিকে যাইতে হবে। তাহলে আপনাকে এই মুহূর্তেই আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে চাই যে আমাদের যে প্রধানমন্ত্রী উনি তরুণ। আমি তরুণ এই কারণে বলবো যে বয়স ওনাকে আসলে তরুণ বলা যায় না, কিন্তু ওনার কাজের মধ্যে ভাবনার মধ্যে পুরো তারুণ্য আছে। এবং উনি এই তার তারুণ্যের ভাবনা দিয়ে পরিবহন সেক্টরকে কিভাবে স্মার্ট করা যায় এটা ভাববেন। নানা প্রোগ্রাম নেওয়া হচ্ছে যে 5 বছরের মধ্যে এটা অর্জন করা হবে, এটা অর্জন করা হবে। আমার একটাই প্রত্যাশা এই সরকারের কাছে যে গণপরিবহনকে বিদ্যুৎ চালিত করতে বা এই তেল নির্ভরতা থেকে বের করে নিয়ে এসে পাবলিক সেক্টরের অধীনে এনে একটা স্মার্ট পরিবহন আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু যদি আব্দুল নূর তুষার আপনার কাছে আসি, কেন হয়নি সরকারের উদাসীনতাটা কেন? এবং আমি পাশাপাশি এটাও একটু আপনার কাছে জানতে চাইবো যে আসলে এই খাতটা প্রাইভেট সেক্টর নির্ভর কেন আমরা এখনো, আর এটা কি শুধুমাত্র আমরা সিটি নির্ভর নাকি পুরো বাংলাদেশের জন্য আমরা ভাবতে পারি? যে কোনো পরিবহন ব্যবস্থায় পুরো বাংলাদেশকে নিয়ে ভাবতে হবে, এবং পরিবহন ব্যবস্থা তৈরি হয় আসলে বিভিন্ন প্রয়োজনের তাগিদে, এবং এই প্রয়োজন অনুযায়ী পরিবহন ব্যবস্থাকে ডাইভার্সিফাই করা, এবং পণ্য কিভাবে যাবে, মানুষ কিভাবে যাবে, রোগী কিভাবে যাবে, শিশুরা কিভাবে স্কুলে যাবে, এই পুরো ব্যাপারটা কিন্তু একটা ছকের মধ্যে নিয়ে আসতে হয়। কেননা পরিবহন একা একা যায় না, মানুষ নিয়ে অথবা পণ্য নিয়ে যায়। পরিবহন কিন্তু খালি পরিবহন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না। এবং ঢাকা শহরে যে আমরা দেখি খালি রিক্সা ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, আপনি পৃথিবীর কোথাও কিন্তু এরকম দেখবেন না যে ঘুরে বেড়াচ্ছে এমনি। এগুলি সব কোথায় পার্ক হবে বলা থাকে। হ্যাঁ, কিন্তু এই যে আমাদের দেশে অবস্থাটা তৈরি হয়েছিল, এর একটি বড় কারণ হচ্ছে আমরা দরিদ্র ছিলাম, ফলে সরকারগুলি দুর্বল ছিল, এবং দুর্বল সরকার মনে করত যে সাধারণ মানুষ যদি বা ধনীরা যদি এখানে যে কোনো কিছুতে বিনিয়োগ করে তাহলে সরকারের উপকার হয়। কিন্তু ঘটনাটা যেটা ঘটেছে, এই পরিবহন ব্যবস্থার মধ্যে দিয়ে একটা বিরাট সিন্ডিকেট তৈরি হয়েছে, যারা শুধু যে পরিবহন ব্যবসায়ী করে তা নয়, তারা ওই পণ্য থেকে শুরু করে সব কিছুর উপরে এক ধরনের নিয়ন্ত্রণ স্থাপন করেছে। তারা চাঁদাবাজি করে, তারা বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির কন্ট্রোল নিয়ে নেয়, টার্মিনালকে ঘিরে তাদের ব্যবসা বাণিজ্য তৈরি হয়, এবং এটা একটা আমি বলবো যে একটা মাফিয়া চক্র, যে মাফিয়া চক্র কখনোই এই
সেক্টরটাকে সরকারি নিয়ন্ত্রণে আসতে দিতে চায় না, এবং সিটি কর্পোরেশনগুলি অনেকবার চেষ্টা করেছে সিটি ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে, কিন্তু তারা সেখানে ঠিকমতো কোঅপারেট করেন নাই। এবং শুধু যে করেন নাই তাই না, তারা এইটা অপারেট করার কারণে আপনি লক্ষ্য করলে দেখবেন যে যে পরিবহনগুলিতে আমরা চড়ি, এটা যাত্রীদের জন্য এক ধরনের অন্যায় করা। যাত্রীরা টাকা দিয়ে যে আসনে বসে, যে বাসে উঠে, যে ধরনের পরিবেশের মধ্যে থাকে, এটা তো তার প্রতি অন্যায় করা হচ্ছে। তাহলে এই পরিবেশ বান্ধব যে আমার যে পরিবহনটা দরকার, মানে আপনি সাধারণভাবে চিন্তা করেন, আপনি অনুষ্ঠানে আসবেন, আপনি কখনো একটা পাবলিক বাসে করে আসতে পারবেন না, কিন্তু আপনি যদি সিঙ্গাপুরে থাকতেন, আপনি পাবলিক বাসে করে এখানে আসতেন, কারণ আপনার জামা ময়লা হবে না, আপনার সেখানে উঠা বসা, আপনার কাপড় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা নাই, আপনাকে কোনো উৎকট লোকের পাশে বসে উৎপাত সহ্য করতে হবে না। যে উদাসীনতাটা কোন জায়গাটায়? উদাসীনতা আসলে মূলত এখানে স্বার্থ আছে। এখন যাদের স্বার্থ আছে তারাই সরকার এবং প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে যান। যেমন আপনি দেখবেন পরিবহন নেতারা সংসদের সদস্য হয়ে যান, ফলে আইন হবে, প্রশাসন কোনো কিছু করবে, এই সব কিছুর জায়গাতে দেখা যায় তারাই বসেন তাদের আইন মানাতে। ফলে এটা কখনো হয় না। যাকে নিয়ে ল ফর্মুলেটেড হবে, যার জন্য নীতি প্রণয়ন করা হবে, উনি নিজেই বসে বসে নিজের নীতি নিজে বানায়। যে কারণে আপনি লক্ষ্য করলে দেখবেন যে আমরা মন্ত্রীদেরকে এরকম কথা বলতে শুনেছি যে আপোষে চাঁদাবাজি হলে অসুবিধা কি, আমি দিচ্ছি উনি নিচ্ছেন, আমরা ঠিক একজন আরেকজনকে দিলে আমরা যদি মেনে যাই, আপনাদের সমস্যা কি? কিন্তু সমস্যা হচ্ছে প্রসেসটাই, চাঁদাবাজি জিনিসটাই হতে পারবে না। কিন্তু ওইটা নিয়ে কিন্তু মাথা ব্যথা নাই। আমার বন্ধু বাপ্পি আমার কাছে চেয়েছে, আমি বাপ্পির কাছে চেয়েছি, আমরা একজন আরেকজনকে চাঁদা দিচ্ছি, কিন্তু তাই জন্য তো চাঁদা দেওয়াটা ঠিক হয়ে গেল না। আমরা দুজনই যেটা করবো, এই চাঁদার টাকাটা আপনি যাত্রী আপনার কাছ থেকে আদায় করব, তার মানে আপনার পকেট থেকে কিন্তু টাকাটা আসবে শেষ পর্যন্ত। তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এবং এরাই তো সংখ্যাগরিষ্ঠ, আমাদের সাধারণ জনগণই তো সংখ্যাগরিষ্ঠ। ফলে এই কারণে পরিবহন ব্যবস্থা আমাদের এমনভাবে জড়িয়ে নিয়েছে এই সরকার প্রশাসন সবকিছুকে, এইখান থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। কাজী জসিমুল ইসলাম বাপ্পি, আপনি এই মানে ব্যবস্থা নিয়ে কাজ করছেন সেই 2018 সাল থেকে এখন পর্যন্ত, আপনার এই জায়গাটায় প্রতিষ্ঠা মানে হচ্ছে না, এটা চ্যালেঞ্জটা কোথায়? আচ্ছা, ধন্যবাদ আপনার এই প্রশ্নটার জন্য। আমি প্রথম ওর উদাহরণ দিয়ে শুরু করি যে কেন হচ্ছে না। আমি আপনাকে একটা কথা বলি যে আমাকে আপনি যখন পরিবহন পরিবর্তনের কথা আসলো, তখন আপনি আমাকে একটা পলিসি করে দিয়ে বললেন যে 28টা জিনিস থাকতে হবে এবং পরিবেশ বান্ধব এমন কিছু নাই, এবং আমরা পৃথিবীর প্রথম সোলার বেস 3 হুইলারে আমরা 2020 সনে রেডি করে আপনার যত পারমিশন লাগে সব কিছু করেছি। কিন্তু এই পরিবহন মালিক সমিতিরা এবং ডিসি মহোদয়রা কোনোদিনও আরটিসি মিটিং, এটা রোড পারমিট মিটিং লাগে, সেটা 64টা জেলায় 2018 সন থেকে 2026 সনে একটা জেলায় হয়েছে, সেটা হলো ব্রাহ্মণবাড়িয়া। তো আপনি পরিবর্তন কিভাবে আশা করেন? একটা সিএনজি পলিউশন করে সব কিছু করে, আমি টেসলাগুলো বাদিয়ে দিলাম, আপনারা যেটাকে প্রাউডলি বলেন টেসলা বা রিক্সা, এইটাকে যদি আপনি একটা সিএনজির পরিবর্তে এটা ব্যবহার করেন, সিএনজি একটা 4 টাকা পার কিলোমিটার লাগে, এটা 30 পয়সা পার কিলোমিটার লাগে। আপনি এই যেই বৈধতার মধ্যে আনলেই যে জিনিসটা হবে, এখন আমার এই মুহূর্তে 1,20,00,000 রিক্সা, ভ্যান এগুলো বাংলাদেশে রয়ে গেছে। এইটা কিন্তু আমার ব্যবসার জন্য, আমি এই ব্যবসায় নিশ্চয়ই এতদিন থাকি নাই, কারণ বাংলাদেশের কোনো ব্যাংক আমাকে 100 টাকা বিনিয়োগ করেনি পরিবেশ বান্ধবের জন্য। কোনো রকম সাপোর্ট গভর্নমেন্ট বলেন, যারই বলেন, আমি কোথাও থেকে পাই নাই, কিন্তু আমি তারপরেও লেগে আছি। এটা তুষার আমাকে অনেক দিন ধরে হেল্প করছে, যে আপনি যদি একটা জিনিস চিন্তা করেন যে বাংলাদেশে 1,20,00,000 গাড়িতে 4টা করে অ্যাসিড ব্যাটারি আছে, 500 কোটি লিটার অফ অ্যাসিড পানিতে ঢেলে দিচ্ছি, আমরা জমিতে ঢেলে দিচ্ছি। আজকে দুপুরে যদি আপনি ভাত খেয়ে থাকেন 2.4% লিড ডাইরেক্ট খেয়েছেন, হ্যাঁ সীসা, এবং আপনি যদি মাছ খেয়ে থাকেন 17 ভাগ, আমরা মাছে বলে বাঙালি, আমরা তো মাছটা খেতেই তো চাই। আমার বাপদাদার আমলে আমি দেখেছি যে 20টা হসপিটাল বাংলাদেশে ছিল কিনা আমার ডাউট আছে, এখন আমি ও নাম্বারটা বলতে পারবে, আমার ধারণা 10 লক্ষ আছে, জাস্ট বিকজ অফ দিস। এবং এইটা এই পলিসিগুলো ইমপ্লিমেন্ট করতে পারছেন না, কারণ ওই গাড়িটা যে চলে ওখানে 200 টাকা সামহাও ওরা কাউকে দেয়, সিগারেটের প্যাকেট দিয়ে চলে, ওইটা কোন লেভেল পর্যন্ত যায় সেটা তো আপনি বিশ্বাস, আই ডোন্ট নো, 20 কোটি টাকা এভরিডে। সো তার কাছে বাপ্পি ইজ নাথিং।
পরিবেশ ইজ নাথিং। সো সেই কারণে এটা হচ্ছে না। আমি আপনাকে দেখাই, এটা আমি পারছি না, কিন্তু এই দেখেন এই যে একটা ইন্টার্ম গভর্নমেন্ট ছিল, তারা একটা জাঙ্ক গাড়িকে ঢাকার রাস্তায় নামতে দিয়েছে, কিন্তু আপনাকে আমাকে 2018 থেকে আজকে পর্যন্ত নামতে দেন নাই, আমার বিআরটি রেজিস্ট্রেশন থাকার পরও। তা আপনি মানে আশা এই করবেন কিভাবে? ফিটনেসবিহীন গাড়িগুলো বা ড্রাইভিং লাইসেন্সের যে মানে সঠিক ইয়েটা হচ্ছে না, তদারকিটা হচ্ছে না, এই গ্যাপটা কেন হচ্ছে বা কোথায় হচ্ছে? এটাই যে আপনাকে বললাম যে এই সিস্টেম এত। আরেকটা ডাটা আপনাকে দেই যে ঢাকায় 60,000 অবৈধ সিএনজি চলে। একটা সিএনজির দাম কি আপনি জানেন? 22 লক্ষ 22 টাকা। লক্ষ টাকা। আর আমাদের কমপ্লিট ইভি যেটার দাম 6 লাখ টাকা, 10 বছর ব্যাটারি পরিবর্তন করতে হবে না। সোলার আল্লাহর দেওয়া সূর্য উঠলে এটা 30 কিলোমিটার চলবে, আপনার কোনো ইয়ে লাগবে না। কিন্তু আমরা সোলার নিয়ে একটা রেভলিউশনারি একটা ইয়ে দেখেছি, সবার মধ্যে একটা জাগরণ দেখেছি, তাহলে এই জায়গাটায় আমরা কেন, পরিবহনের জায়গাটায় আমরা উদাসীন কেন? আচ্ছা, আপনি কথায় তো অনেক কিছু বলতে পারবেন। আপনি যেটা নিয়ে বললেন, আপনি বলছেন সোলার পাওয়ার করলে, আমার বিজ্ঞ ভাই আরও আমাকে রেকটিফাই করতে পারবে যদি আমি ভুল না করে থাকি। আপনি সোলার পাওয়ার এক সময় দিয়েছেন 14 সেন্ট করে। এখন আপনি এই মাঝখানে যে গভর্নমেন্টটা আসছিল তারা বলছে 7 সেন্টে দেবে। আপনি 7 সেন্ট দিয়ে 12 বছর ইজ ইউর ব্রেক ইভেন টাইম। ওয়াই শুড আই ইনভেস্ট অন দি সোলার? আমি 12 বছর সরকারের জন্য খাটবো, 13 বছরে গিয়ে আমি আমার লাভ দেখব। সো কমপ্লিটলি আমাদের যে প্রবলেমটা আছে সেটা হলো আমাদের পলিসি। আমি নিজেও একটা প্রবলেম, প্রতিটা মানুষ একটা প্রবলেম। আমি আবার একটু আসবো আপনার কাছে, আমি একটু আমজাদ হোসেন আপনার কাছে জানতে চাইবো, যেটা আমরা শুনলাম যে এই যে যানজট নিরসনের জন্য এত কিছু পরিকল্পনা নেওয়া হলো, কিন্তু কোনোভাবেই কিন্তু আমরা যানজট থেকে মুক্ত হচ্ছি না। এটা আসলে মানে গলতটা আসলে কোথায়? আধুনিক পরিবহনের যে প্রকল্পগুলো, সেগুলোতে মানুষ এতটা উৎসাহিত, তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে? গলতটা মানে প্রথম আলোচনাতেই চলে আসছে যে আব্দুল তুষারও বলেছেন যে মানে যারা আইন বানায় তারা চায় না এই খাতটা ঠিক হোক। এখানে বিষয়টা কেমন, যেটা উনি বললেন যে সিগারেটের প্যাকেটের টোকেন দিয়ে যে চাঁদাবাজি হয়, সে চাঁদা কত উপর পর্যন্ত যায়, এটা কিন্তু একটা বিগ প্রশ্ন পরিবহন খাতে। আমার ব্যক্তিগত ধারণা, জাতীয় দৈনিকে আমরা যখন কাজ করতাম তখন একটা রিপোর্ট করলেই লিড হতো। আমরা মানে একটা করে বাসের কাউন্টারে যেতাম, এখানে সারাদিন কয় টাকা চাঁদাবাজি হয়, এটা দিয়ে ঢাকায় কতগুলো কাউন্টার আছে, এটা হিসাব করে এই টাকার হিসাব করলে এটা কয়েক কোটি টাকা দাঁড়াতো। মানে আমি 90-এর দশকের কথা। তো আমি বিষয়টাকে অন্যভাবে দেখতে চাই একটু। ধরুন ঢাকা শহরে মানে বাংলাদেশে যে মানে ছোট গাড়িগুলো আছে, মানে পেট্রোল এবং অকটেনে চলে, ইনক্লুডিং মোটর বাইক, এই যানবাহনগুলো বছরে 16 লাখ টন তেল ব্যবহার করে। আর পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো চলে পণ্য এবং যাত্রী পরিবহনে, তারা আমাদের প্রায়, আমি হিসাবের সুবিধার্থে 50 ধরি ফিগারটা, যদিও 48 লাখ টন ডিজেল আমি প্রতি বছর আমদানি করি। এর 70% ব্যবহার হয় পরিবহন খাতে। তাহলে আমি একটা টার্গেট নেই না 5 বছরে যে আমি প্রতি বছর পাবলিক ট্রান্সপোর্টকে এত % কমিয়ে নিয়ে আসবো তেলের নির্ভরতা থেকে। এখান থেকে একই সাথে দুটো লাভ হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমি এই পরিবহন খাতের মালিকানা কার হাতে বা কন্ট্রোলটা কার হাতে, আমি কন্ট্রোলটা সিটি কর্পোরেশন অথবা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসতে পারবো। এখানে পাবলিক ইনভেস্টমেন্ট অবশ্যই প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট অবশ্যই থাকবে, কিন্তু প্রাইভেট সেক্টর ইনভেস্ট করে তার অ্যাসেটটা গভর্নমেন্টকে দিয়ে দিবে, পুলে দিয়ে দিবে, গভর্নমেন্ট চালাবে। আচ্ছা, এতে আমার তেল আমদানি সাশ্রয় হবে, যেখানে আমার ফরেন কারেন্সির সাশ্রয় হবে, এবং ইভিতে আমি গেলে আমার পরিবেশ উন্নতি হবে। জি, আমি ছোট পরিবহনগুলোও পরিবর্তন করতে পারি একই সাথে। সেটা করার জন্য এই যে নতুন ধরনের আইডিয়া, এটাকে করার জন্য যে বেনিফিটটা দিতে হবে বা সরকারের যে মানে স্ট্রিক্ট পলিসি দরকার, এই পলিসিটা কেউ করতে চায়নি। গত 18 মাস কিন্তু আমরা একজন অ্যাডভাইজারের মুখে, উনি পরিবহন খাত প্রত্যেক দিন সকালবেলা উঠে বিকেল পর্যন্ত মোটামুটি একদম স্বাধীন করে দিয়েছেন, এবং কাগজের হিসাবে পরিবহন খাত এবং পরিবহন অবকাঠামো থেকে কোটি কোটি টাকা সেভ করছেন। কেমনে সেভ করছেন? যে একটা প্রকল্প ছিল হবে, ওখান থেকে কিছু কম্পোনেন্ট বাদ দিয়ে হিসাব করছেন যে এই প্রকল্প থেকে এত টাকা
সাশ্রয় করা হলো, যেটা একটা জালিয়াতি। সেই তো সাশ্রয়ের আমাদের এই ফল পরিবহন হিসেবে কি খাত- আমরা এখন ব্যাটারি চালিত, আচ্ছা, আমরা এই AC পরিবহন চালিত খাত ব্যাটারি- কিন্তু একটা জালিয়াতির মধ্যে আছে। আমরা এখন আন্দোলন করি কি, ট্রাফিক জ্যাম কমাতে হবে, ঢাকার দূষণ কমাতে হবে। সেদিন আর বেশি দূরে না, আমাদের প্রত্যেককে আন্দোলন করতে হবে যে ব্যাটারি আর অ্যাসিডের দূষণ থেকে, ব্যাটারি সেল এবং অ্যাসিডের দূষণ থেকে মাটি এবং পানি রক্ষা করতে না পারলে আপনি আপনার খাবার পাবেন না, আপনি বেঁচে থাকার পরিবেশ মতো বান্ধব পানিও পরিবহনের পাবেন না। দিকে আমাদের সবাইকে তো প্রত্যেকের জায়গা এই থেকে তিনটা সচেতন কারণেই আমাদেরকে স্মার্ট ট্রান্সপোর্ট সিস্টেম এর কথা ভাবতে হবে। অন্য দেশে যেটা আছে, ইভেন পাকিস্তান, মানে আমরা যে দেশটাকে মানে আসলে অনেক সমালোচনা করি, সেই দেশেরও ট্রান্সপোর্ট ব্যবস্থা অনেক অনেক। আপনি কলকাতায় যান না, অনেক উন্নত। মায়ানমার। কলকাতা, মিয়ানমার সম্পর্কে আমার অভিজ্ঞতা নাই, যানজট দুনিয়ার অনেক জায়গায় আছে, কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট যদি ডিপেন্ডেবল হয়, যেটা তুষার আব্দুল নূর বললেন, হ্যাঁ, আমি যে আমি বাসে আমজাদ উঠতে ভাই ভয় পাই, একটু আব্দুল নূর তুষারের কিন্তু কাছে বাসে জানবো। উঠতে পারা তো আমার জন্য পরিবেশটা তৈরি করার দায়িত্ব তো স্থানীয়। না, আমরা দুর্নীতির কথাটা বলছিলাম, সেটাই আমি একটু একটু তুষার আপনার কাছে জানতে চাইবো যে বিআরটিএ কে কিন্তু দুর্নীতির আখড়া বলা হয়, তাহলে কি এই বিআরটিএ এর দুর্নীতিমুক্ত না হলে পরিবহন খাতকে কি দুর্নীতিমুক্ত করা যাবে না? বিআরটি এর কাজ কি? বিআরটি এর কাজ কি গাড়ি পরীক্ষা করা আর এইগুলো করা? আসলে কিন্তু তা নয়, বিআরটি এর আরও কাজ রয়েছে। কিন্তু মুশকিল যেটা হয়েছে যে বিআরটি যেটা করে তারা হচ্ছে এই যে ট্যাক্স টোকেন দেয়, এগুলো করে। কিন্তু একটা বড় মুশকিল হচ্ছে যে বিআরটি এর যে প্রশাসন বা বিআরটি এর যে ভবিষ্যৎ লক্ষ্য সেটা বৈজ্ঞানিক না। আমরা যানজট কমাতে চাই, তাহলে যানজট যদি কমাতে চাই আমাদেরকে কি করতে হবে? আমরা তো জনসংখ্যা কমাতে পারছি না, তাহলে আমাদেরকে এমন পরিবহন পরিকল্পনা করতে হবে যে পরিবহন কম সময়ে অধিক লোক নিয়ে যেতে পারে এবং সেই পরিবহনগুলি যাতে পরিবেশ বান্ধব, মানে চলাচলে বাধার সৃষ্টি না করে এবং তারা পরিবেশ বান্ধব হয় এবং আমাদের জন্য সাশ্রয়ী হয়। এখন দেখেন, বিআরটি এর নাকের ডগা দিয়ে ঢাকা শহরে এই ব্যাটারি চালিত রিক্সা, যেগুলো লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে চলে, সেটা চালু হয়ে গেল। যানজট কমাতে গেলে প্রথমেই তো রাস্তায় যানবাহনের সংখ্যা কমাতে হবে। আপনি কি করলেন? আরও 1 লক্ষ যানবাহন ছেড়ে দিলেন, ওরা বসে আছে এবং প্রত্যেকে 2 জন করে যাত্রী নিতে পারে, ম্যাক্সিমাম 3 জন। এবং এরা কি করে? এরা চার্জ করে, কিন্তু সেই চার্জিংয়ের পয়সা কি সরকার পায় না, বিদ্যুৎটা চুরি হয়। এক একজনের নামে 50টা 60টা করে এই রিক্সার গ্যারেজের মতোই এখন এই টেসলা আছে। এবং এরা কি করেন? এরা আরেকজনকে একইভাবেই, যে তুমি চালাবা, আমাকে এত টাকা দিবা, তুমি এত টাকা পাবা, এইভাবে চলছে না? জি। এই জিনিসটাকে কিন্তু স্ট্রিমলাইন করা যেতে পারতো, কিন্তু তারা সেটা করেন না। এগুলো কিন্তু কোনো নম্বর নাই, এগুলো যদি আপনাকে ধাক্কা দেয় আপনি মামলা করতে পারবেন না, কারণ আপনি এটাকে চিহ্নিত করতে পারবেন না। এখন ক্যামেরা বসিয়ে আপনাদের না মামলা করা হবে এসব বলা হচ্ছে। কাকে মামলা করা হচ্ছে? যে কিনা ট্যাক্স দিয়ে এই রাস্তাটা ব্যবহার করার জন্য অনুমতি নিয়েছে, তাকে ধাক্কাটা কে দিচ্ছে? যে কোনো ট্যাক্স দেয় না, যার পরিবহনের কোনো ডিজাইন স্পেসিফিকেশন নাই, কোনো সেফটি নাই, যার পরিবহনের মধ্যে ত্রুটি আছে, ব্রেক করতে পারে না জায়গা মতো, যার চাকা এবং গাড়ির ওজনের মধ্যে যে অনুপাত সেটা ঠিক মতো করা নাই, এবং যিনিটা চালান তার কোনো লাইসেন্স নাই, এবং এগুলি 40 কিলোমিটারের কাছাকাছি স্পিড তোলে। 40 কিলোমিটার স্পিডে যে কোনো মোটরসাইকেলে আপনাকে হেলমেট পরতে হয়, কিন্তু এরা ওখানে বসেন, কোনো হেলমেট পরেন না, কিচ্ছু না। এরা লুঙ্গি গামছা কিছু একটা পরে ওরা 1 পা তুলে দিয়ে, হ্যাঁ, বা আপনি অনেক সময় নিশ্চয়ই আমরা দেখেছেন দেখি। যে 1 পা উপরে তুলে দিয়ে গাড়িটা চালাতে থাকে, কারণ এদের ব্রেক আবার পায় না, ব্রেক হাতে। এরকম অনেক যন্ত্রণা আছে। বিআরটিএ আমার গাড়ির ফিটনেসের জন্য আমাকে জরিমানা করে। এরা ফিটনেস ছাড়া, কিচ্ছু ছাড়া, লাইসেন্স ছাড়া, সব কিছু ছাড়া চলছে। বিআরটিএ তাদেরকে কিচ্ছু বলে না, কিভাবে আমরা তাদের এটা কোনো প্রতিরোধ এখতিয়ার করতে নাই। পারি? এই যে কাজটা হলো, এটা কারা করলো? এটা করলো কিন্তু কোন মানুষেরা? যারা পরিবেশ রক্ষা করবেন বলে। আপনার নিশ্চয়ই মনে আছে, আমাদের একজন পরিবেশ উপদেষ্টা এসেছিলেন, তিনি ম্যাগসাইসের পুরস্কার প্রাপ্ত, কিন্তু উনি এটা ওনার চোখের সামনে হলো। আমাদের যে গাড়ি, আমরা যারা গাড়ি চালাই, আমাদের গাড়িতে কিন্তু একটা চিপ বসানো আছে, যেটা দিয়ে আমার গাড়িটাকে শনাক্ত করা যায়, জি। যে কারণে এই যে অটো মামলা করতে পারছে। টেসলা এদের কি কোনো থেকে শনাক্তকরণ আছে? নাই। কিন্তু সে আমার সিটি কর্পোরেশনের জায়গা নিচ্ছে, সে বিভিন্ন জায়গাতে পার্কিং করে রাখছে, তার কোনো রং পার্কিং এর ফাইন নাই। জি। কিন্তু আপনি একটা মার্কেটের সামনে দাঁড়াবেন, কোনো একজনকে তুলে নিবেন অথবা নামিয়ে দিবেন, আপনার নামে ফাইন হয়ে যাচ্ছে। তাহলে এই যে বৈষম্য, ডিজিটাল হওয়াতে তো এখন আপনি অনেক সময় হ্যাঁ, কিন্তু বুঝতেই এই যে পারছেন একটা না। বৈষম্যমূলক পরিস্থিতি রাস্তার উপর তৈরি করা হয়েছে, এইটা দূর করার কাজ ছিল বিআরটিএ। উল্টা বিআরটিএ এই বৈষম্যটা হতে দিচ্ছে। আরেকটা কাজ তারা করছেন,
সকল সেফটি প্রোটোকল মেনে একটা যানবাহন যখন বাংলাদেশে আসে সেইটার রুট পারমিট রেজিস্ট্রেশন তারা দিচ্ছেন না। অথচ আপনি নিশ্চয়ই রাস্তায় গেলে দেখবেন 15-20 রকমের এই ব্যাটারি রিক্সা আছে, এবং এই ব্যাটারি রিক্সাগুলার কোনটা কিভাবে চলে, কোথায় তৈরি হয়েছে, এটার কতটুকু শক্তি, এটা কতটুকু চার্জ নেয়, এগুলোর কোনো স্পেসিফিকেশন নাই, আমরা কেউ জানি না। এবং এই যে অবস্থাটা তৈরি করা হয়েছে, এই অবস্থায় দেখবেন কোনো ব্যাটারি রিক্সার চাকা একরকম, আরেকটা আরেক রকম। আপনি দেখবেন এখন ঢাকা শহরের ভ্যানগুলাতে 2টা করে চাকা লাগিয়ে দিয়েছে, কারণ সে মোটরে চলে। কিন্তু এই ভ্যানটার বডিটা কি ওই লোড নেওয়ার জন্য উপযুক্ত করে বানানো হয়েছে? শুধু 2টা চাকা লাগিয়ে দিয়েছে। তার মানে ওই ভ্যানটা একটা নির্দিষ্ট এলাকায় রাস্তার উপরে অতিরিক্ত চাপ তৈরি করছে, অতিরিক্ত ওজন নিচ্ছে একটা নির্দিষ্ট স্কোয়ার ফিট জায়গার উপরে। এটা সবসময় মনে রাখতে হবে, এটা ফিজিক্সের সূত্র। আপনি ক্ষেত্রফল যত কমিয়ে আনবেন চাপের, তত চাপের পরিমাণ বাড়তে থাকবে। এই কারণে আমরা সুই দিয়ে খুব সহজে ছিদ্র করতে পারি, কারণ অতি অল্প জায়গাতে আমি অনেক প্রেশার অ্যাপ্লাই করতে পারি। ভ্যানের সাইজ তো বড় হয় নাই, কিন্তু ভ্যানের লোড ক্যাপাসিটি বাড়িয়ে দেওয়া হয়েছে। এই জন্য আমাদের রাস্তাগুলি নষ্ট হয়ে যাবে, যে রাস্তাগুলি আমরা বিটুমিন দিয়ে তৈরি করি, এবং এই বিটুমিন আমাদেরকে কিন্তু সব আমরা বাংলাদেশে উৎপাদন করতে পারি না। এইবার আসেন, এই যে পরিবেশ দূষণ, এইটাকে তারা নিচ্ছে না, তারা ভাবছে ব্যাটারি দিয়ে কোনো কিছু চললেই পরিবেশ দূষণ করে না, কিন্তু ব্যাটারি নিজে পরিবেশ দূষণ। সে যে চাকাটা ব্যবহার করছে, এই চাকাটা যদি প্রপার স্পেসিফিকেশনে না হয়, তাহলে এই চাকাটা পরিবেশ দূষণ। এই সকল কিছুকে বিবেচনায় নেওয়ার পরও এই যে বাঘ নামে একটা জিনিস এই জসিম আমাদের বন্ধু তিনি এনেছেন, এই বাঘ কিন্তু নিজেকে নিজে চার্জ করে। ইলেকট্রিসিটির মধ্যে দিতে হয় না, মাথার উপরে একটা সোলার প্যানেল বসানো আছে, ও নিজেকে নিজে চার্জ করতে থাকবে। মেড ইন বাংলাদেশ, এবং মেড ইন বাংলাদেশ পুরোটা। এবং এইটা যে সেফটি প্রোটোকল, এটা মেনে তাকে বাংলাদেশ না, আসলে আমরা যদি বলি এটাকে যেভাবে স্পেসিফাই করলেন, এটা মেড বাই মানে হিমসেলফ অর হারসেলফ। এবং এটার যে সেফটি স্ট্যান্ডার্ড, এটা কিন্তু ইন্টারন্যাশনাল সেফটি স্ট্যান্ডার্ড। এটার যে পরিবেশ বিষয়ক স্ট্যান্ডার্ড, সেটাও ইন্টারন্যাশনাল, কিন্তু সেইটাকে আমরা অ্যালাউ করছি না। আমরা অ্যালাউ করছি এখানে সেখানে রহিম করিম সলিমের গ্যারেজে বানানো রিক্সাকে, এবং সেই রিক্সা ইম্পোর্টেড গাড়ি ফুটা করে দিচ্ছে, কোনো সমস্যা নাই। সেই রিক্সাতে অ্যাক্সিডেন্ট করে ঢাকা শহরে কি পরিমাণ এই রিক্সার দুর্ঘটনা বেড়েছে, এবং কি পরিমাণ মানুষ আহত হচ্ছে। ঈদ আসছে, আমরা দেখতে পাবো কিন্তু আবার সড়কের, মানে এরা কি করেছে জানেন, এরা মহাসড়কে উঠে পড়েছে, এবং মহাসড়কে উঠে আমাদের যে বড় যানবাহনগুলি আছে এগুলার গতির পথে প্রতিবন্ধকতা তৈরি করছে। এবং ঢাকা শহরের যে গড় গতিবেগ, এটাকে নামিয়ে আনা এবং যেখানে সেখানে পার্কিং করে উৎপাত তৈরি করা, এই সব কিছু কিন্তু তারা করছে। এবং এর সঙ্গে যুক্ত হয়েছে আর অন্য অনেক। আমি আবার আপনার কাছে আসবো, আমি আবার একটু জসিমুল ইসলাম বাপি, আমি আপনার কাছে একটু আসবো। এই যে পরিবেশ মানে বৈদ্যুতিক যানবাহন ব্যবহারে বাংলাদেশের সুযোগগুলো কি এবং সীমাবদ্ধতা কি, আমি আপনার কাছে কিন্তু জানতে চাইবো যে আপনি মনে করেন যে আপনাকে একটিমাত্র বড় সংস্কার করতে দেওয়ার সুযোগ পেয়েছেন আপনি বাংলাদেশের জন্য, পরিবহন খাতে আপনি কি করতে চান? সত্যি কথা কি, আমরা অনেক ফ্রাস্ট্রেশন নিয়ে অনেক কিছু নিয়ে কথা বলেছি। জি। আর আজকে আমার লাস্ট 21 দিনের বাংলাদেশ আমাকে সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। যেরকম আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আমাদের একটা চার্জিং স্টেশনের চার্জারের 56% ডিউটি ছিল, সেটা 0 ভাগে নিয়ে আসা হয়েছে। এই বাসগুলো, আপনি ওনার একটা কথা যে উনি একটু বড় ভেহিকেল, ফর এক্সাম্পল একটা বাস 54 জন প্যাসেঞ্জারকে ক্যারি করতে পারবে, আর একটা রিক্সা ওইটা 26টা রিক্সা লাগবে। তার মানে একটা বাস ক্যান রিমুভ 26 রিক্সাস। সো উনি এটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল ইমপ্লিমেন্ট করতে চান। এখন ইমপ্লিমেন্ট করবো কীভাবে? এটা তো 93% ডিউটি। আমরা এখানে ফ্যাক্টরি তৈরি করেছি, আজকে 4 বছর ফ্যাক্টরিতে একটা মাল ইম্পোর্ট করতে পারি না, কারণ এই দেশে তৈরি করলে এটা 42% ডিউটি দিতে হবে। মায়ানমার 0% ডিউটি, পাকিস্তান 0%, নাইজেরিয়া 0%, ইথিওপিয়া 0% ডিউটি ফর লাস্ট 10 years। প্লাস আপনাকে কোনো বিআরটি এর রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। আমার একটা এসইউভি গাড়ি আমরা জানুয়ারি মাসে অ্যাপ্লাই করেছি, আজকে পর্যন্ত আমরা বিআরটির কাছ থেকে অ্যাপ্রুভাল পাই নাই। আপনার বুয়েটের টেস্টে পাঠানো হয়, বুয়েটের কোনো কিছু নাই, হিমাঙ্গাস একটা অ্যামাউন্ট নিয়ে আপনি করছেন। আপনি খেয়াল করে দেখেন যে ওই এসইউভিটা যদি থাকতো, এই যে তেলের যে ঝামেলাটা আমাদের ছিল সেখানে নাই। আমি আমার দিয়ে উদাহরণ দিই, আমি একটা, যেহেতু আমি ম্যানুফ্যাকচারার, আমি একটা নাম্বার প্লেট পাই, আমি আমার গাড়ির টেস্টের জন্য রাস্তায় নামাতে পারি। সেই নাম্বার প্লেট দিয়ে আমি পুরো এই ক্রাইসিসটা 1300 কিলোমিটার আমি
রান করেছি 2টা চার্জে। আমাকে কোনোদিন পেট্রোল পাম্পে দাঁড়াতে হয় নাই। আমার মনে হয় আপনাকে 2 ঘন্টা, ওকে 5 ঘন্টা করে দাঁড়াতে হয়েছে। আমি গাড়ি চালানো ছেড়ে দিয়েছি। হ্যাঁ। সেকেন্ড থিং হলো 1,20,00,000, তুষার যে কথাটা বললেন, 1,20,00,000 ইজি বাইক বাংলাদেশে আছে জি। বা ব্যাটারি চালিত আছে। প্রত্যেকটা ব্যাটারি চার্জ করতে 100 থেকে 150 টাকার প্রয়োজন হয়, উইচ ইজ $4 বিলিয়ন এ ইয়ার। কার টাকা? ওই যে উনি একটু আগে বলেছিলেন, একটা উদাহরণ দিলেন, 70% ডিজেল লাগে। ওখানেও কিন্তু আমাদের ভর্তুকি দিয়ে, আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে আমরা পরিবহনকে দিচ্ছি। এটার ভাবার কেউ ছিল না। উনি ওটাকে 0 ট্যাক্স করে দিয়ে ওইটাকে 15% ভিএটি করে দিয়েছে। সো এই যে আমি 2024 সনে এই গণপরিবহনের গাজীপুর টু নারায়ণগঞ্জ 40টা বাসের পারমিশন পেয়েছিলাম। একটা মিনিট, আমি এটা একটু বলি আপনাকে। পেয়েছিলাম, সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করতে দেয় নাই। ওনারা একদিনের সিদ্ধান্তে এই গভর্নমেন্ট বলেছে ইনশাল্লাহ বাই 30th নভেম্বর 40টা পরিবেশ বান্ধব ইভি গাড়ি আমরা লঞ্চ করছি ঢাকায়। এবং জেনে খুশি হবেন, আমরা আশা করব শুধু ঢাকায় না, সারা বাংলাদেশে যেন পরিবেশ বান্ধব এই গাড়িগুলোর। এখানে আপনার মাধ্যমে আমার একটা কথা বলা উচিত যে বাংলাদেশের এই যে জায়েন্টরা যারা ডিজেল নিয়ে কাজ করছে, তাদেরকে ইন্সপায়ার করে আনতে হবে, নালে জোর করে আনতে হবে, নালে আমি বাপ্পি কাজী বা রহিম কাজী উইল নট এবল টু ডু এবং দ্যাট। পরিবেশ বান্ধব পরিবহনই আমরা এখন থেকে দেখতে পাবো। আমরা আশা করি আমাদের সরকারও এই ব্যাপারে আমাদের সাথে একমত হবেন। আমি আসলে সময় সংকীর্ণতার জন্য আমি আর আলোচনায় যেতে পারছি না। চ্যানেল আই রাউন্ড টেবিল এখানেই আমি সমাপ্ত করছি এবং আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও সাথে থাকার জন্য। আপনারা দেখছেন চ্যানেল আই।